ক্লাসে শুরু করছিলাম হলো আপনার কি যেন বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কেমন আমরা আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিছু বেসিক বিষয় বুঝি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গত ক্লাসে আমরা কয়েকটা পয়েন্ট লিখছিলাম না, মনে আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যেটা করি, এই করার উদ্দেশ্যটা হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু ক্যাশ আসছে। মনে করেন আপনি কোনো এক জায়গায় বিক্রি করছেন, এখন বিক্রি করলে সেল লেখা থাকে না, সেল লেখা থাকে। এখন সেল দেখা গেল ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ সেল লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে ব্যবসা প্রতিষ্ঠানে সেল হইলেও কোনো ক্যাশ আসে নাই। এখন মনে করেন আপনি হয়তো বা কোনো জায়গায় কোনো জিনিস বিক্রি করছেন সব বাকিতে, এখন বাকিতে বিক্রি করলেও তো সেলস হিসাবে রেকর্ড করা হয়েছে। তো এবার বছর শেষে যখন আপনি হিসাব করবেন দেখবেন শুধু লাভ আর লাভ, কিন্তু ক্যাশ তো এক টাকাও নেই। তা আলটিমেটলি ব্যবসা কি চলতে পারবে? চলতে পারবে না। অ্যাকচুয়াল দ্য ব্লাড অফ দ্য বিজনেস ইজ দ্য ক্যাশ। তো আমরা তখন করি কি, এই ব্লাড ফ্লোটাকে বের করার চেষ্টা করি যে কতটুকু ক্যাশ আসছে আর কতটুকু গেছে। এই যে ব্লাড ফ্লোটা, একেই বলে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বুঝতে পারছেন? এই হচ্ছে থিম। এখন বিষয় হলো এর কিছু সিস্টেম আছে। যেমন আমরা ক্যাশ বুক করতাম না, ক্যাশ বুক করার সময় কীরকম সরাসরি ক্যাশ লিখে ফেলতাম না, যে এই বিক্রি করছি নগদে লিখে ফেল। আবার মনে করেন 10 টাকা চুরি হয়ে গেছে নগদ, এই লিখে ফেল। এখানে হবে কি, আমরা কিন্তু ক্যাশ বইতে কখনো কি করতাম না, ক্যাটেগরাইজ করে লিখতাম না, কিন্তু আমরা এখানে টোটাল কাজকে 3টা ক্যাটাগরি করব। একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস। যেমন আমরা প্রত্যেক দিন যে কাজ করি এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অপারেটিং অ্যাক্টিভিটিস। যেমন প্রত্যেক দিন ঘুমাইতে হয় না, 1-2 দিন না ঘুমাই অনেক মানুষ আছে, আমরা ওই অ্যাবনর্মালটা হিসাব করবো না। প্রত্যেক দিন খাইতে হয়, প্রত্যেক দিন নিজেদেরকে ফ্রেশ করতে হয়, এক্সারসাইজ করতে হয়। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই 24 ঘন্টা রেগুলার যেসব কাজ করতে হয় ওইটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন মনে করেন অপারেটিং অ্যাক্টিভিটিসের ভেতরে ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক দিন কী লাগে, ইলেকট্রিসিটি লাগে, আবার ওই লিফট চালানোর জন্য একটা ওয়াচম্যান লাগে, আবার একটা দারোয়ান লাগে, আবার এই ভবনের ভাড়া দেওয়া লাগে। তো এই দৈনন্দিন সকল বিষয়টা কি খরচ হবে? অপারেটিং এক্সপেন্সেস। বোঝা গেল? আবার মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠান ওই বিদেশে একটা ভবন কিনেছেন, এটা কি হবে? এটাও তো একটা খরচ, এটা কি অপারেটিং এক্সপেন্স হবে? প্রত্যেক দিন ভবন কেনে, তাহলে হবে না। বোঝা গেল? তো এরকম দৈনন্দিন খরচগুলোই হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস। তো আমরা ক্যাশ বইতে তো করতাম কি, ওই 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত হুবহু লিখে ফেলতাম। এখন আমাদের তো ওরকম তথ্য দেওয়া নেই, আমাদের সামনে তথ্য দিছে কি, একটা ইনকাম স্টেটমেন্ট দিছে, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশনস স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট দিছে, আর কি দিছে, আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিছে। এখন আমরা ওই নগদান বই করার সময় করতাম কি, 1 তারিখ আগে, 2 তারিখ পরে, 3 তারিখ তারপরে, ওইভাবে তো লিখে পুরা 1 মিনিটে করে ফেলতাম। কিন্তু এখন একটু ক্রিটিক্যালি করতে হবে। সেটা করতে হবে কেমন, আমরা তো জানতেছি না কখন কতটুক নগদ টাকা পাইছি, সরাসরি ডেট দেওয়া নেই, প্লাস ওইভাবেও সাজাইতে পারতেছি না। তো আমরা একটা কাজ করব কি, আমাদের এই কোথাও যদি কোনো নগদ টাকা পেয়ে থাকি, বলেন তো সেটা কোথায় ইনক্লুড আছে? আমাদের কাছে টাকা আসবে কিভাবে? শুধু সেলের মাধ্যমে না। সেল ছাড়া কি আমাদেরকে কেউ 10 কোটি দান করে যাবে? ঠিক আছে তুমি ব্যবসা করতেছো, নাও 10 কোটি। তার মানে আমাদের টাকাটা আসবেই কোন মাধ্যমে? আসার পথ কয়টা? একটাই, সেল। বুঝতে পারলেন? এখন সেল থেকে সৃষ্টি হয় কিসের? প্রফিট, ক্যাশের আসে বা যা কিছু আসে, এই সেলস থেকেই তো একটা সময় প্রফিট হয় না? তার মানে যদি কোনো টাকা আমাদের কাছে থাকে, তো সেটা কিসে রূপান্তর হয়ে গেছে? নেট ইনকামে রূপান্তর হয়েছে না? তো আমরা করব কি, মনে করেন আপনারা যখন মনে করেন নিচতলা থেকে 8 তলায় উঠবেন, লিফট নষ্ট হয়ে গেছে, তার মানে কি করতে হয়েছে, নিচতলা থেকে 1, 2, 3 এরভাবে 8 তলা পর্যন্ত আসতে হয়েছে না? আবার যখন নিচে নামবেন লিফট নাই, তখন আপনাকে কোথায় নামতে হবে? 8, 7, 6 এরকম করে 1 তলায় নামতে হবে না? তো আমরা প্রথমে যেখানে কত টাকা পাইছিলাম, কত টাকা গেছিলো, এটার হিসাব তো আমাদের কাছে নাই। তো আমরা করব কি, ওই পিছন পদ্ধতি ব্যবহার করব। যেমন 1 থেকে 8 তলা উঠতে গেলে আমরা তো নিচতলা থেকে উপর দিকে উঠতাম,
আমরা মনে করব যে আমরা তো 8 তলায় পৌঁছে গেছি, এখন 8 তলা থেকে নিচের দিকে নামবো। এখন 8 তলা পৌঁছানো মানে কি নেট ইনকাম, কারণ এর মধ্যে কিছু ক্যাশ আছে। এখন আমরা করব কি, এই নেট ইনকাম থেকে যত খরচ আছে সেগুলো বাদ দেব, আর যত ইনকামগুলো আছে বা নন ক্যাশ আছে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করব। তার মানে তাহলে আমাদের কত ক্যাশ পাইছে ওইটা পেয়ে যাব। যদি মনে করেন আমাদের নেট ইনকামের ভেতরে এমন একটা জিনিস আছে সেটা হয়তো বা কী হয়েছে আমাদের ক্যাশের না, তখন আমরা কি করব, এটাকে বাদ দিয়ে দিব। আবার দেখা গেল নেট ইনকামের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা যেমন ডেপ্রিসিয়েশন। বলেন তো ডেপ্রিসিয়েশনের জন্য কি আমাদের নগদ টাকা যায়? ডেপ্রিসিয়েশনের জন্য কিন্তু আমাদের নগদ টাকা যাচ্ছে না। তো সেই কারণে আমরা ডেপ্রিসিয়েশনটার জন্য আমার কিন্তু নেট ইনকাম কিন্তু আমি কম দেখাই ফেলতেছি। এই জন্য করবো কি, এই নন ক্যাশ এক্সপেন্সেস যেগুলো আছে, যে এমনি দেখতে এক্সপেন্সেসের মতোই কিন্তু খরচ না, মানে খরচ বাট ওটার জন্য ক্যাশ চাই না, সেইগুলো আমরা যোগ করব। তো এইভাবে আমরা যখন নেট প্রফিটটাকে নিয়ে ব্যালেন্স করে যখন আমরা কি করি, আমরা একটা স্টেটমেন্ট তৈরি করি, এটাকে বলা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে সরি এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং এটাকে ইনডিরেক্ট পদ্ধতি বলে। মানে সরাসরি আমরা ক্যাশ বুকটা যেভাবে করি ওটা হচ্ছে অনেকটা ডিরেক্ট পদ্ধতি। আর যখন মনে করেন আমরা ওই শেষের যে কোনো একটা ব্যালেন্স নিয়ে, একটা রূপান্তর হওয়া ব্যালেন্স নিয়ে যখন ওটাকে আবার কাটাছেড়া করে আবার গোড়ায় আসার চেষ্টা করি, ওইটাই হচ্ছে ইনডিরেক্ট পদ্ধতি। বোঝা গেল? তো এখানে দেখেন আমাদের নেট ইনকাম কত টাকা, 1,45,000 টাকা। আর দেখুন আমাদের আরও কিছু তথ্য দেওয়া আছে। এটা কি ইনকাম স্টেটমেন্টে কিছু তথ্য দেওয়া আছে, বাড়ছে কমছে আর এর সাথে এটা দেওয়া আছে। তো আমরা যখনই কী করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, আমাদের কয়টা সূত্র আছে বলেন তো? এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সূত্র কয়টা লেখাইছিলাম মনে আছে? আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস যেটা আছে বুঝতে পারছেন, এখানে এরকম লিখবেন যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরকম দিবেন, দিয়ে প্রথমে এখানে লিখবেন নেট ইনকাম, নেট ইনকাম ব্যালেন্সটা এখানে লিখলেন, যা আসলো ঠিক আছে। এর সাথে আমাদের আর 3টা মাত্র হেডিং থাকবে। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, তাই না? আর একটা কী ছিল, আচ্ছা প্রথমে হচ্ছে নন ক্যাশটা দিই, নন ক্যাশ এক্সপেন্সেস। এই নন ক্যাশ এক্সপেন্সেসগুলো যোগ করব। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাসেটস, এইটার 2টা ইস্যু আছে, আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। ওকে, এখন দেখেন নন ক্যাশ এক্সপেন্সেস যেগুলোই আছে এগুলো আমরা সবসময় কি করব, যোগ করে দেব। এরপরে দেখেন তো কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট মানে তো বোঝেন, কারণ চলতি সম্পত্তির একটা উদাহরণ বলেন তো, যেরকম বিবিধ দেনাদার, দেনাদার মানে তো বোঝেন যে আমি এক ভদ্রলোকের কাছে পণ্য বিক্রি করছি, ওর কাছ থেকে টাকা পাবো, তো এটা আমাদের কারেন্ট অ্যাসেট। যদি মনে করেন ওই দেনাদার আমাদের টাকাটা দিয়ে দেয় তাহলে আমরা ক্যাশ পেয়ে যাই না? তো কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে আমাদের ক্যাশ বাড়ে না কমে? মনে করেন আপনার একজন দেনাদার আছে, সে যদি মনে করেন আপনি লিখে রাখছেন আমি অমুকের কাছ থেকে 100 টাকা পাবো, সে যদি 50 টাকা দিয়ে দেয় তাহলে আর আপনি ওর কাছে কয় টাকা পান? তো ও তো আপনার দেনাদার ছিল, তাই না, যে আপনার কাছ থেকে পাইতেন। তো যদি এখন মনে করেন ওই কারেন্ট অ্যাসেট আপনার কমে গেছে না এখন, কারণ কি দেনাদারের মাত্রা কমে গেছে, তো এই কারণে আপনার ক্যাশ বেড়ে গেছে না? তাহলে কারেন্ট অ্যাসেট যদি কখনো বাড়ে তাহলে আপনার ক্যাশ বাড়বে না কমবে?
আবার কমবে। কারেন্ট অ্যাসেট বাড়লে আপনার ক্যাশ না ঠিক আছে, আপনারটাই ঠিক আছে, আমি ভুল করছি, সরি। কারেন্ট অ্যাসেট যখন কি হবে, কারেন্ট অ্যাসেট আমাদের কমলে ক্যাশ বাড়বে, আর যদি কারেন্ট অ্যাসেট বাড়ে তাহলে কি হচ্ছে, আমাদের ক্যাশ কিন্তু সরাসরি বাড়তেছে না, রাইট। তো যখন দেখেন আমরা যখন কারেন্ট অ্যাসেটটা বাড়বে, ঠিক আছে, যখন ইনক্রিজ হবে তখন এটা কি করব, ইনক্রিজ হলে আমরা হচ্ছে বিয়োগ করব। কারণ বিয়োগ কেন করতেছি দেখেন, আমরা যখন বাকিতে বিক্রি করতেছি, বাকিতে বিক্রি করলে ওটা সেল হিসাবে আমরা লিখে রাখতেছি না, আর ওই সেল হিসাবে লিখে রাখার জন্য আমাদের নেট ইনকাম বেড়ে যাচ্ছে না। আসলে কি কোনো কিছু আসতেছে? আসলে তো আমাদের পকেটে টাকা আসতেছে না। তো এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে দিতে হবে বাকি, বোঝা গেল? তার মানে হলো যদি কোনো ভদ্রলোকের কাছে বাকিতে বিক্রি করে ফেলেন, করবেন কি, বাকি বাদ দিয়ে দিবেন, বাকি টু বাদ, মনে থাকবে। আবার যদি ডিক্রিজ হয়ে যায়, ডিক্রিজ হইলেই তো কাজ ছাড়লো, তাই না? সিআরই ডিক্রিজ হওয়াটাই তো দরকার। তখন আমরা কি করব, অ্যাড করে দিব, অ্যাড সাবস্ট্রাক্ট হয়, অ্যাড ডিডাক্ট হয়, শুধু বুঝেন। হ্যাঁ, তার মানে বুঝতে পারলেন তো আমাদের কারেন্ট অ্যাসেটের কাজ কি, ক্লিয়ার তো? ওই যখন আমরা কি করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, তখন দেখবেন অনেক সময় বেশি কম লেখা আছে। যেমন দেখেন এখানে, ওই দেখেন ইনক্রিজ ডিক্রিজ লেখা আছে, শুধু বসাই দিতে পারবেন না, ব্যাস এইটুকু। হ্যাঁ, অঙ্কে ওই ইনক্রিজ ডিক্রিজ অ্যামাউন্ট লেখা না থাকতে পারে, তবে দুটো পাশাপাশি দেওয়া থাকবে। আর চেঞ্জটা নাও দেওয়া থাকতে পারে। এরপরে আসি আমরা কারেন্ট লায়াবিলিটিস। এটা হচ্ছে, আমি এখানে লিখে রাখি রিকমেন্ডেশন, এটা হচ্ছে অলওয়েজ অ্যাড। আপনারা এটা সবসময় কি করবেন, যোগ করবেন। এরপরে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের একটা উদাহরণ হচ্ছে, মনে করেন বিবিধ পাওনাদার, তাই না? এখন বিবিধ পাওনাদার কখন বাড়ে বলেন তো? আপনি বাকিতে মনে করেন কারো কাছ থেকে কি কিনতে গেছেন, পণ্য কিনতে গেছেন, তো বাকিতে কারো কাছ থেকে যদি পণ্য কেনেন, তাহলে আপনার এই অ্যাকাউন্টস পেবেল বাড়বে নাকি কমবে? বাকিতে মনে করেন আপনি পণ্য কিনলেন, যাবেটা কি, মনে করেন আপনি কারো কাছ থেকে পণ্য বাকিতে কিনে আনছেন, ওটা টাকা দেওয়া লাগবে না? তো টাকা দেওয়া তো মানে একটা দায়, আর যে দায়গুলো সবচেয়ে বেশি কাঁধের পরে থাকে সবসময়, যে দিতেই হবে রে ভাই, দিতেই হবে, এরকম একটা অবস্থায় থাকে, ওইটাকে বলে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। মানে যেটাগুলো মানে উঠতে বসতে সবসময় চোখের সামনে আসে। আর যেগুলো মনে করেন আপনি আমেরিকার একজন আপনার কাছ থেকে কিছু পাইছে, আপনি হয়তো বা দিলে দিবেন, না দিলে না দিবেন, বেশিরভাগ সময় চাইবেন যে না আর দেবো না, এগুলো হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। আর যেগুলো মনে করেন যে আপনার এলাকা থেকে ভাড়া নিছেন, মানে উঠতে বসতে দেখা হচ্ছে কিরে টাকা কবে দিবি, এইগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে কারেন্ট লায়াবিলিটিস তখন আমাদের কত আসবে, ইনক্রিজ যখন হচ্ছে, তার মানে কি বলেন তো? কারেন্ট লায়াবিলিটিস যখন বাড়তেছে, একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ কারেন্ট টাকা যাচ্ছে না, ওইটা না, কারেন্ট আপনি যখন ক্রয় করতেছেন তখন আপনি প্রফিট অ্যান্ড লস ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে ক্রয় দেখাচ্ছেন না? এখন ক্রয় দেখানোর কারণে আপনার তো প্রফিট কম হয়ে যাচ্ছে। ক্রয় যখন দেখাচ্ছেন তখন আপনার ক্রয় তো বাদ চলে যাচ্ছে না? ক্রয় বাদ দেওয়ার কারণে আপনার যেটা নেট ইনকাম ওইটা কম হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? তো এই কারণে যখন আপনার কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ করবে, তখন হচ্ছে কি আপনার ইনকাম বা নেট ইনকাম কম হয়ে যাচ্ছে, কম দেখানো হচ্ছে। এই কারণে কারেন্ট লায়াবিলিটিস বাড়লে এটাকে কি করব, আমরা যোগ করে দেব। কারণ কি, কারণ মনে করেন আমি যখন পারচেজ দেখাচ্ছি 5,000 টাকা, ওইটা তো ওই আমার যে সেলস করে যে টাকা পাইছিলাম তার থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তো আমার নেট ইনকাম ওইটা কম হয়ে যাচ্ছে। তাহলে কি করব আমরা, কারেন্ট লায়াবিলিটিস যদি বাড়ে তাহলে আমরা এটা কি করব, অ্যাড করব অপারেটিং বা নেট ইনকামের সাথে, বুঝতে পারলেন? আর যদি মনে করেন আমাদের কারেন্ট লায়াবিলিটিস কমে যায়, কম হয়ে যায়,
যেমন হয়তো বা আমাদের পাওনাদারের পরিমাণ ছিল 50,000, আমি ওর টাকা দিয়ে দিলাম যে ঠিক আছে ভাই তুমি 50,000 পাইতে নাও, 30,000 টাকা নিয়ে চলে যাও। তাহলে এখন সে আর কত টাকা পাবে? মানে এখন তাহলে কি আমার ক্যাশ চলে যাচ্ছে না? তাহলে ক্যাশ চলে গেলে আমি কি করব? বিয়োগ করে দিব। তাহলে যদি ডিক্রিজ হয় তাহলে কি করব? বাদ দিয়ে দিব। বুঝতে পারলেন? দেখেন এই তিনটা টার্ম বুঝতে পারছেন কিনা? এই আপনি বুঝতে পারছেন? একটু লিখে নেন। লিখছেন? আচ্ছা, এই তিনটা টার্ম বুঝতে পারলে অঙ্ক হয়ে যাচ্ছে। এবার তাহলে একটা শক কাটেন। প্রথমে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই খাতার মাঝখান থেকে নেন। আপনি আগে করছিলেন না? কাটেন, নতুন করে আবার ছক কাটেন। হ্যাঁ, নতুন করে কাটেন, সমস্যা কি? ফ্রেশ খাতা নেন, পরের পেজে চলে যান। হ্যাঁ, এখানে শুরু করেন। উল্টান, তাড়াতাড়ি উল্টান, সময় কম। এখানে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দিয়ে এই পেজটা থাকবে। এখানে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিবেন, আর এখানে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এইখানে একটু নিচে দিবেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর নিচে অনেকখানি জায়গা ফাঁকা রাখবেন। এই দ্বিতীয় পেজটা 3 ভাগে ভাগ করবেন। প্রথম দুটো হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, পরে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর লাস্টেরটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। একটা জিনিস দেখেন, বুঝি সমস্যা নেই। অক্ষরগুলো ভক্তি সহকারে লিখবেন, তাতে হয়ে যাবে। ওই পাশে লেখেন, ওই পাশে আরও 2টা হেডিং আছে, একসাথে ধরতে হয় খাতা। একসাথে লেখেন। এখানে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বেতন টেতন পাইছেন গত মাসের? গত মাসের বেতন টেতন দিচ্ছে? তাহলে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা একবারে এবার হিসাবভুক্ত করব। কেমন? তো আপনারা একবারে খাতার 3টা হেডিং টেনে ফেলবেন। টানছেন না সবাই? আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমরা এবার একটু প্রথমে আমরা শুরু করব কোথা থেকে? নেট ইনকাম থেকে। তো এবার লেখেন সবার উপরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ওর নিচে লেখেন নেট ইনকাম। নেট ইনকাম কয় টাকা? হ্যাঁ, লিখে ফেলেন। হ্যাঁ, লিখে ফেলেন। লিখছেন? হ্যাঁ, 1,45,000 লেখা হয়েছে সবার? এরপরে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো প্রথমে পড়ব। দেখেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ওয়াজ কম্প্রাইজড 6,000 ফর বিল্ডিং অ্যান্ড 3,000 ফর ইকুইপমেন্ট। আমরা তো জানি যে ডেপ্রিসিয়েশন হচ্ছে এমন একটা জিনিস যার জন্য কিন্তু আমার ক্যাশ যাচ্ছে না। কখনো কি ডেপ্রিসিয়েশনের জন্য ক্যাশ যায়? আমি তো টেবিল কিনেই আনছি টাকা দিয়ে, এখন নতুন করে তো ডেপ্রিসিয়েশনের জন্য আমার যাচ্ছে না। তো একে বলে হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। কিন্তু আমি যখন খরচ হিসাবে দেখাচ্ছি তখন আমার ইনকাম কম হয়ে যাচ্ছে না? তো যেহেতু ইনকাম কম হয়ে যাচ্ছে, সেহেতু এইটাকে কি করব, এখন আমার ক্যাশও কম হয়ে যাচ্ছে যদি ক্যাশ থাকতো। তো আমরা এখন নেট যে প্রফিট থাকে, এই প্রফিটের সাথে নন ক্যাশ এক্সপেন্স যেগুলো বাদ দিয়ে আমরা প্রফিটটাকে কমাই লিখেছি, সেইটা যাতে প্রফিট কম না হয়, আমরা আগের ব্যালেন্সের মতো ওই গুড়ায় ফিরে যাওয়ার জন্য অ্যাড করে দিব। এরপরে লেখেন অ্যাড নন ক্যাশ এক্সপেন্সেস। এই যে যেমন এখানে একটা হেডিং ছিল না, নন ক্যাশ এক্সপেন্সেস, আমার টোটালি আমার হেডিং আসবে হলো এই 3টাই, অপারেটিং অ্যাক্টিভিটিস। ডেপ্রিসিয়েশন দিলেও হবে, সমস্যা নেই, দিয়ে দেন আপনি। মানে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উদ্দেশ্যটা হলো কি, ক্যাটেগরাইজ করে আপনার নগদ ফ্লোটাকে বের করা। না হলে তো আমাদের নগদান বই তো সেলই, নগদান বই থেকেও তো আমরা বের করতে পারতাম, বাট নগদান বইতে কি আমরা ক্যাটেগরাইজ করে লিখি না। তো নগদান বই আর আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিতরে পার্থক্য কিন্তু এটাই, যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা 3টা ক্যাটেগরিতে দেখতেছি কে কোথায় কতটুকু পাচ্ছে,
কিন্তু ক্যাশ বইতে কিন্তু আমরা টোটালটা গ্রসটা দেখতেছি। তাহলে দেখবেন কিন্তু আমাদের এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ব্যালেন্স, এটা কিন্তু আমাদের নগদান বইয়ের যে ব্যালেন্স তার সাথে মিলে যায়। এটা কীভাবে মিলে যায় আমরা কিন্তু ওই একেবারে শেষে দেখতে পারবো যে আমাদের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স, আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, অ্যাডজাস্টমেন্ট যোগ করে এই অঙ্কে যে ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে ক্যাশের, ওর সাথে কিন্তু আমাদের অ্যামাউন্ট মিলে যাবে। মানে ক্যাশ বইয়ের যে ক্লোজিং ব্যালেন্স তার সাথে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টও মিলবে। বোঝা গেল? তার মানে আমরা নতুন করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন করতেছি? আমরা এই অ্যাক্টিভিটিসগুলো চেক করতেছি। বোঝা গেছে? তো হয়েছে এটা ডেপ্রিসিয়েশন আর হচ্ছে কি বিল্ডিং যোগ করছেন, সমস্যা নেই, আপনি বুঝলে হলো। 2 নম্বরে বলছে দেখেন, দ্য কোম্পানি সোল্ড ইকুইপমেন্ট উইথ এ বুক ভ্যালু অফ কত টাকা দেখুন তো, 7,000 না, 7,000 টাকার আমরা কি করছি, একটা ইকুইপমেন্ট বিক্রি করছি, তার বই মূল্য ছিল 7,000 টাকা, কিনছিলাম কয় টাকা দিয়ে, 8,000, 8,000 টাকা দিয়ে। আর ডেপ্রিসিয়েশন হয়েছে কত টাকা, 1,000 টাকা। আর বিক্রি করছি কত টাকা, বিক্রি করছি 4,000 টাকায়। একেবারে লাস্টে লেখেন ফর 4,000 ক্যাশ। 2 নম্বর রিকোয়ারমেন্ট, এই 2 নম্বরের ইনফরমেশন। আমাদের বুক ভ্যালু ছিল হলো কি 7,000, আর বিক্রি করছি কয় টাকায়, লস হয়েছে কয় টাকা, 3,000, রাইট। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন তো, আমরা ওই প্রফিট এবং লস অ্যাকাউন্ট যখন করি তখন লসটা কোথায় লিখি, প্রফিট এবং লসে লিখি না, যে লস ফ্রম সেল অফ ইকুইপমেন্ট কত টাকা লিখতাম, 3,000 টাকা লিখতাম। ওই সময় বাদ দিয়ে দিতাম না, বাদ দিয়ে দিতাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, লস অন সেল অফ ইকুইপমেন্ট, এখন এটা যোগ হবে না বিয়োগ হবে বলেন তো? আগে কি করতাম আমরা, ইনকাম স্টেটমেন্টে লস কি করতাম, যোগ করতাম না বিয়োগ করতাম, বিয়োগ করতাম না। তার মানে এখন কি করব, যোগ করব। তাহলে লেখেন লস অন সেল অফ ইকুইপমেন্ট, হয়েছে? কত হাজার টাকা হয়েছে, 3,000 টাকা লিখছেন না, এটা অ্যাড দিয়েছেন তো, অ্যাড হবে। বলেন তো কেন অ্যাড হলো, এই লসের জন্য কি আপনার কোনো ক্যাশ চলে যাচ্ছে? তাহলে যে খরচের জন্য আপনার পকেট থেকে বা বিজনেস থেকে ক্যাশ যাবে না, ওই খরচগুলো এখন অ্যাড করে দিতে হবে। কারণ ওই খরচের জন্য প্রকৃত সত্যিকারে আমার কোনো ক্যাশ কমে যায়নি। বোঝা গেল? ওই কোথায় বসবে, অপারেটিং অ্যাক্টিভিটিসে বসবে। অ্যাডে 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 বসান যে লস অন সেল অফ ইকুইপমেন্ট কত টাকা, 3,000 টাকা। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো, আমরা কত টাকার সম্পত্তি বিক্রি করছি, 7,000 টাকার সম্পত্তি বিক্রি করে দিছি না। তাহলে আমাদের এই যে মনে করেন যদি এটা বিক্রি হয়, তাহলে আমাদের এই যে ইনভেস্টিং যে অ্যাক্টিভিটিস, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা ওইখানে একটু যেতে হবে না, সেল অফ ইকুইপমেন্ট ওরকম না। আচ্ছা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে কিছু কি আসবে বলেন তো? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে একটা জিনিস দেখেন, আমরা ক্যাশ পাইছি কত টাকা, 4,000 টাকা। তো এই 4,000 টাকা আমার ক্যাশ আসছে না। তো এখন মনে করেন এই ইকুইপমেন্ট বিক্রি করা, এটা কি আমরা প্রত্যেক দিন বিক্রি করি? আমাদের কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, আমরা হয়তো বা কালে ভদ্রে 1-2 কম্পিউটার বিক্রি করে দিই। তো এটা তখন কি হবে, এটা কি অপারেটিংয়ের ভেতরে আসবে? আসবে না, এটা হচ্ছে ইনভেস্টিংয়ের ভেতরে আসবে। হ্যাঁ, ওখানে এটা কি হবে, অ্যাড না যোগ না বিয়োগ হবে? সব জায়গায় যোগ বিয়োগ হয়। টাকা আসতেছে না যাচ্ছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, রাইট। লেখেন
সহজ হিসাব বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর সবচেয়ে বড় প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, বুঝছেন? যেমন বাইনারি ডিজিট 2 প্রকার, মানুষও 2 প্রকার। হ্যাঁ 4000ই দেন। ক্যাশ কত পাইছেন? 4000ই রাখেন। আচ্ছা, এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে বলছে দেখেন, আমরা 1,10,000 টাকা ঋণ নিছি, কিন্তু ঋণ নিয়ে কিন্তু আমরা নগদ টাকা নিই নাই। আমরা বলছি ঠিক আছে, তোমার এই ভূমিটার দাম হলো 1 লক্ষ, মনে করো ভূমিটার দাম হলো 80,000। তো আমরা দেখা গেল ওই 80,000 টাকার ভূমিটাই গ্রহণ করছি, কিন্তু তার নামে আমরা লোন নিছি 1,10,000 টাকার লোন দেখাইছি। তো আমরা এই কাজের ভিতর কোথাও কি কোনো নগদ টাকা নিছি? তো নগদ টাকা যদি না নিই তাহলে কি আমাদের নগদান বইয়ের কোথাও কোনো প্রভাব ফেলবে? ফেলবে না, যদি সেটা নন ক্যাশ এক্সপেন্স না হয়। নন ক্যাশ এক্সপেন্স আমরা কোন দুইটা জানি? একটা হচ্ছে লস, সম্পত্তি বিক্রি করলে, আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই দুইটা ছাড়া তো আমাদের নন ক্যাশ অ্যাক্টিভিটিস নাই, তাহলে তো এটা কোথাও আসবে না। ক্লিয়ার? 4 নম্বরে কি বলছে? আমরা একটা বিল্ডিং, তার দাম হচ্ছে কত টাকা? 1,20,000 টাকা আমরা ক্যাশে ক্রয় করছি। এই তো কাহিনী শুরু হলো, যেহেতু ক্যাশে ক্রয় করছি। ইকুইপমেন্ট কস্টিং 25,000 ওয়াজ অলসো পারচেসড ফর ক্যাশ। আমরা ইকুইপমেন্টের দাম ছিল কত টাকা? 25,000, সেটাও আমরা ক্যাশে কিনছি। কত টাকা দিয়ে কিনছি? 25,000। তো লক্ষ্য করেন আমাদের এখানে এই বিল্ডিংটা কত টাকা দিয়ে কিনছিলাম? 1,20,000 টাকার বিল্ডিং কিনছি, তাও আবার ক্যাশে কিনছি। তাহলে আমাদের টাকা আসছে না চলে গেছে? তাই এবার লিখেন লেস, এখানে কি পারচেজ অফ বিল্ডিং, এটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস না? তারপরে ওই তো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের ওখানে লেখেন লেস দেন, লেস দিয়ে লিখেন পারচেজ অফ বিল্ডিং কত টাকা? 1,20,000। যেটা লেস লিখবেন ওই অ্যামাউন্টটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবেন। অ্যাকাউন্টিংয়ে কোনো অ্যামাউন্টকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া মানে ওইটা বিয়োগ। তার মানে 1 লক্ষ, হ্যাঁ হ্যাঁ ওটাও যাবে, আলাদা করে লিখতে হবে যে পারচেজ অফ ইকুইপমেন্ট 25,000, দুইটা আলাদা করে লেখেন যে ইকুইপমেন্ট কস্টিং 25,000 অলসো পারচেসড ফর ক্যাশ। লিখছেন দুইটা, দ্রুত লেখেন। হ্যাঁ ওর নিচে আরেকটা লেখেন। হ্যাঁ হবে। ইকুইপমেন্ট কস্টিং মানে তো কস্টিং, পারচেস করছেন না, তাহলে পারচেস কত টাকা একেবারে প্রিসাইজ করে লেখেন যে ইকুইপমেন্ট পারচেজিং টাকা 25,000। ঠিক আছে, কথা যত প্রিসাইজ হবে এটা তত বেশি বুলেট হবে, তত বেশি তথ্য প্রদান করতে পারবে। হ্যাঁ দুইটাই যাবে, দুইটাই, ওইটা প্রথমে আর একটা বসান, নিচে আর একটা বসান, ব্র্যাকেট দেন। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখুন ইস্যুড অর্ডিনারি শেয়ারস ফর 20,000 ক্যাশ। অর্ডিনারি শেয়ারস মানে বোঝেন সাধারণ, যেটা হচ্ছে কি আমাদের শেয়ার, এইটা আমরা কত টাকায় শেয়ার ইস্যু করছি? 20,000 টাকায়। তো এটা ক্যাশ না? তো আমরা যখন ঋণ নিই অথবা মূলধন ইস্যু করি এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এখানে লেখেন ইস্যু অফ অর্ডিনারি শেয়ারস টাকা 20,000। এটা টাকা আসছে না গেছে? টাকা অবশ্যই আসছে, তাহলে যোগ লেখেন, অ্যাড লিখে দেন। ওইটা তাহলে বুঝবো কিভাবে? জ্যোতিষী নিয়োগ দিবেন, জ্যোতিষী লাগবে আপনার এই খাতা দেখতে গেলে, ওটাকে অ্যাড লেখেন। তারপরে লেখেন দ্য কোম্পানি ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড এ 29,000 ক্যাশ ডিভিডেন্ড। হ্যাঁ এটা যোগ হবে না বিয়োগ হবে? ডিভিডেন্ড হচ্ছে মানুষ, হ্যাঁ শেয়ার হোল্ডারদের যে টাকা দিয়ে দিতে হয়। এখন টাকা দিয়ে দিলে আপনার পকেটে বা আপনার যে, হ্যাঁ আপনার পকেটে বা টাকা থাকবে না কমে যাবে? তাহলে হ্যাঁ ক্যাশ ডিভিডেন্ড পেইড, তার মানে কী হবে? বিয়োগ হবে। লিখেন লেস ক্যাশ ডিভিডেন্ড পেইড। হয়েছে? তাহলে আমাদের তো আপাত দৃষ্টিতে অ্যাডিশনাল ইনফরমেশন শেষ। দ্রুত লেখেন, আপনাদের ক্লাস হচ্ছে পড়ে। হয়েছে না? হয়েছে। এরপরে এবার একটু ঝড়ের গতিতে লিখবেন। দেখেন তো আমাদের কারেন্ট লাইবিলিটিস বা কারেন্ট অ্যাসেট যা বাড়ছে কমছে তার অ্যাডজাস্টমেন্ট ছিল না এই দুইটা? দ্রুত লিখে ফেলেন তো।
প্রথমে দেখেন ল্যান্ড বাড়ছে না? আমরা কিনছিলাম কত টাকা দেখেন তো, 1,10,000 টাকার কিনছিলাম না? তার মানে এটা তো আমরা অলরেডি লিখে ফেলছি। তার মানে ল্যান্ডেরটা কি আর আসবে? আসবে না। তারপরে আছে বিল্ডিং আমরা দেখেন তো বিল্ডিং কিনছি কিনা, কত টাকার বিল্ডিং কিনছি? আরে ভালো করে দেখেন, বিল্ডিং কিনছি আমরা 1,20,000 টাকার। আর আমাদের ল্যান্ড কি কিনছিলাম? ল্যান্ড কেনার কথা তো পাইনি কোথাও। ও ল্যান্ড বিনিময় করছিলাম 1,10,000। তো একটা জিনিস দেখেন, এটা তো আমরা ক্যাশে করি নাই, তাহলে তো আর আসবে না, বুঝে গেল? আর বিল্ডিংয়ের না বিল্ডিংটাও আসতেছে না। শোনেন, এখানে শুধু কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস দেখেন। এখানে কারেন্ট অ্যাসেট, এই যে কারেন্ট অ্যাসেট নিজের অপশন না, এইগুলো আসবে। আর ফিক্সড অ্যাসেটেরগুলো আসবে না, কারণ ফিক্সড অ্যাসেটের কোনো সমস্যা হতে গেলে ওটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে চলে আসবে, এই জন্য ওইটা আর এই মুহূর্তে আসবে না। ইকুইপমেন্ট কিনছিলেন কত হাজার টাকা? 25,000 টাকা কিনছিলেন, আবার 8,000 টাকার বিক্রি হয়ে গেছে না? 7,000 টাকার বিক্রি করছিলেন? ইকুইপমেন্ট কিনছিলেন কত হাজার টাকার? 25,000 টাকার না? আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের 7,000, আবার ওই যে 8,000, আমাদের হচ্ছে টোটাল কিনা ছিল 8,000 টাকা দিয়ে, তাহলে 8,000 টাকা কমছে, ঠিক আছে, সমস্যা নেই। না, প্রিপেইড এক্সপেন্সেস এটা দেখেন বাড়ছে না কমছে? যোগ হবে না বিয়োগ হবে? দ্রুত বিয়োগ করেন। তারপরেরটা কি আছে? বাড়ছে না কমছে? বিয়োগ করেন। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে না কমছে? নিচের চারটা লিখছেন, দ্রুত লেখেন। বাড়ছে, কত টাকা কমছে? তাহলে এবার যোগ করে দেন। এই লিখেন, আপনি লিখতেছেন না? না ওটা না, আপনি আপনার মতো করে লেখেন। ক্যাশ এখানে আসবে না। ক্যাশ হচ্ছে আমরা এই ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সকে আমরা শেষে অ্যাডজাস্ট করব, হয়েছে না? তার মানে ক্যাশ দেখেন আমাদের ওপেনিং ছিল কত? 33,000 না? আর ক্লোজিং কত? 55,000। এটা কিন্তু আমাদের মিলে যাবে। এবার কারেন্ট লাইবিলিটিসে আসেন। কারেন্ট লাইবিলিটিস কত আছে দেখেন। হ্যাঁ, রিটেন আর্নিংস ওইটা আসবে না এখানে। আচ্ছা, এবার কারেন্ট লাইবিলিটিস দেখেন। প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা বাড়ছে? তাহলে যোগ করেন। আবার ইনকাম ট্যাক্স পেয়েবল কত টাকা বাড়ছে? এই কমছে, তাহলে ওইটাকে বিয়োগ করেন। আর কিছু আছে? আর কিছু নেই। এবার ইনকাম স্টেটমেন্টে আসবো আমরা। ইনকাম স্টেটমেন্টে দেখুন তো এমন কোনো জিনিস আসতে পারে, কস্ট অফ গুডস সোল্ড আসবে না, অপারেটিং এক্সপেন্স আসবে না, ডেপ্রিসিয়েশন আমরা দিছি, লস অফ ডিসপোজাল দিছি, ইন্টারেস্ট এক্সপেন্স। আচ্ছা বলেন তো ইন্টারেস্ট এক্সপেন্স আসে নাকি আসে না? ইন্টারেস্ট এক্সপেন্সটা যখন হয় তখন কি আলটিমেটলি আমাদের ক্যাশ গেছে নাকি যায়নি বলেন তো? ক্যাশ কি আমরা দিছি ইন্টারেস্ট এক্সপেন্সেসের জন্য? আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্সেসের জন্য যদি ক্যাশ যেও থাকে তার মানে তো আমাদের ওইটা দিতে হবে, বা এটার জন্য তো আমাদের এটা না, ইন্টারেস্ট এক্সপেন্স আসবে না। ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, হ্যাঁ ঠিক আছে। এবার যোগ বিয়োগ করে ফেলেন, যোগ করেন তো দেখেন তো অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত টাকা আসে।
কত আসে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস? আপনার কত আসছে? উপরে 1,45,000-এর সাথে যোগ বিয়োগ করছেন? সবার উপরে নেট ইনকাম না? হ্যাঁ ওই তো যোগ বিয়োগ করেন। এখানে কত আসছে? 11,000 আসবে কিভাবে? ওইটার সাথে যোগ বিয়োগ হবে। হ্যাঁ টোটাল আসবে হচ্ছে এইটা, দেখেন ম্যাচ করান। 1,56,000 ওরকমই বোধহয় আসবে, দাঁড়ান। এই যে এইটা আসবে 1,58,000 তো, দাঁড়ান ফুল আনি দিচ্ছি, ফুলটা আনছি। একটা এইটা টোটাল আসতেছে কত দেখুন তো, ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 1,72,000। দেখেন কোন কোনটা বাদ পড়ছে। কোনটা? ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল তো বলা হয়েছে, আপনারা আনেন নেই, লেখেন নেই। লস অন সেল অফ ইকুইপমেন্ট ভাগ স্যার। হ্যাঁ তো লস হলে তো কি হবে, লস তো যোগ হবে, যোগ। কত 1,72,000 হয়েছে? ওখানে টোটাল অ্যামাউন্ট ছিল 1, 2, 3, 4, 5, 6, 7টা। ওখানে আপনার অ্যামাউন্ট আসছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ যোগে ভুল করছেন, যোগ করেন আবার। যোগ ভুল করছেন। এই আপনার কত আসছে? 1,72,000 আসছে না? মিস্টেক থাকলে তো সমস্যা। বাসায় যে আর মিলানো হবে না, আজকেই শেষ। এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। হ্যাঁ আমাদের কত হয়েছে? 1,72,000 হয়েছে। হ্যাঁ যোগ বিয়োগ একটু দেখে শুনে করেন। হ্যাঁ এরপরে এগুলো যোগ করেন দ্রুত, পজিটিভের সাথে নেগেটিভ ব্যালেন্স করেন, দেখেন কত আসে। 1,20,000, 4,000 হচ্ছে পজিটিভ, 4,000 থেকে বাদ দেন 1,20,000 আর -25,000 কত আসে? 1,20,000, 45, 1,41,000। তাহলে লেখেন ওই দেখেন 1,41,000 মিলছে। যে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লেখেন 1,41,000 লেখেন। ওই তো ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লেখেন। আচ্ছা তার মানে ক্যাশ আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ব্যবহার করছি কত? 1,41,000। এবার দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা কত টাকা ব্যবহার করছি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যোগ বিয়োগ করেন তো, ওখানে কত আসে? আমরা ডিভিডেন্ড দিয়েছিলাম হচ্ছে 29,000 আর ক্যাশ পাইছিলাম কত টাকা? 20,000। তাহলে নেগেটিভ যে ক্যাশ ইউজড ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কত লেখেন? -9,000 টাকা লেখেন, দ্রুত লেখেন -9,000। পরের টুকু লিখে নিন, ব্র্যাকেট দেন, এখানে ব্র্যাকেট দেন, 1,41,000 ব্র্যাকেট দেন, এখানে সরান, হাত সরান। এখানে কত? 1,72,000। তো এবার দেখেন, এবার 1,72,000 থেকে বাদ দেন 1,41,000 আর 9,000, দেখেন কত থাকে? কত থাকে? 22,000। তো এবার দেখেন 22,000 তো থাকলো, আমাদের বছরের শুরুতে আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত ছিল বলেন তো? ওই 2016 সালে আমাদের ক্যাশের ব্যালেন্স কত ছিল দেখেন, ওইটা এবার আমরা এখানে যোগ করব। দেখেন 2016 সালে আমাদের ক্যাশ ছিল কত টাকা? ওপেনিং ব্যালেন্স 33,000 টাকা। তো 2016 সালের শেষে যেটা ছিল সেটা 2017 সালের শুরুতে ওপেনিং ব্যালেন্স না? তাহলে এবার যোগ, এবার ওখানে লেখেন প্লাস ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ কত টাকা? 33,000 টাকা লেখেন। লিখছেন? হ্যাঁ দুইটা যোগ করেন, কত হয়?
হ্যাঁ লেখেন 55,000 টাকা লেখেন, লিখে এবার 55,000 টাকার পাশে এটা লেখেন ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ। হয়েছে? এবার দেখেন আপনার অঙ্ক হয়েছে কি হয়নি আপনি পরীক্ষার হলেই বুঝে যাবেন। এখানে দেখেন ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ কত মিলছে, তো পরীক্ষার হলে যদি এরকম মিলে যায় তাহলে বুঝবেন অঙ্ক হয়েছে, আর যদি না মিলে তাহলে বুঝবেন অঙ্কে ভুল আছে। বোঝা গেছে? ভুল করা যাবে না, এটা হচ্ছে বিষয়। অঙ্ক বুঝতে পারছেন এবার? তার মানে আমরা যদি সামারি করি তো এই তিনটা সূত্র মনে থাকবে না আমাদের অঙ্কে। দেখেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ডিরেক্ট ইনডিরেক্ট মেথড একই আমাদের। চেষ্টা করতে হবে যেটা ক্যাশের সাথে রিলেটেড সেটাই আসবে। এখন আপনারা সবসময় মনে রাখবেন এই তিনটা কিন্তু মেন পয়েন্ট, এই তিনটা মেন পয়েন্ট দিয়ে কিন্তু সব অঙ্ক করানো হয়। এই তিনটা মনে রাখবেন। এবং এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই পোর্শনটুকু ডিরেক্ট এবং ইনডিরেক্ট পদ্ধতিতে ডিফার করে, কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা ডিরেক্ট মেথডেও যা ইনডিরেক্ট মেথডেও তাই। কারণ আমরা অপারেটিং পদ্ধতিটা মানে ব্যাক ফ্লাশ কস্টিংয়ের মতো করি, বা পেছন থেকে বা কি করি উল্টা দিক থেকে সামনের দিকে আসার চেষ্টা করি। আপনাদের রোল কত? আপনার 87 তাই না? দুজন বিবে ব্যাকগ্রাউন্ড নাকি? বুঝতে পারছি, যাক ভালো হয়েছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের ক্লাস আছে না? ঠিক আছে, তো বুঝতে পেরেছেন তো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এইটাই। আর পরীক্ষার হলে আর যা কিছু থাকবে আমাদের আরেকটা চ্যাপ্টার করব আমরা, দেখি নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করতে পারি। নেক্সট ক্লাসে যদি আমরা অঙ্ক করতে পারি তাহলে ওইটা আপলোড করে দেবো। তো আজকে পর্যন্তই, ওকে।